নমস্কার, আমি সুমিত চৌধুরী, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা অশান্ত এবং হাইকোর্টকে নির্দেশ দিতে হয়েছে যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে সেখানকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। আসলে বেলডাঙ্গা যেটা অস্থিরতা আপনারা দেখছেন, সেটা কোনো অসুখ নিজে থেকে নয়, এটা অসুখের উপসর্গ মাত্র। এবং শুধু বেলডাঙ্গার অস্থিরতাটা বাইরে সামনে এসেছে, সেখানকার মানুষের ক্ষোভ এবং বিক্ষোভের প্রকাশ যেহেতু সজোরে বিস্ফোরিত হয়েছে, এই জন্য এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কার্যত বিষয়টা যা, তাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ প্রচণ্ড পরিমাণে অস্থির, সন্ত্রস্ত, এবং তারই মরিয়া বহিঃপ্রকাশ হিসেবে একটা বিক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। এখন অবধি যা পরিস্থিতি, দুটো তথ্য আপনাদের কাছে প্রতিভাত হচ্ছে। যারা খোঁজ খবর রাখেন না বা রাখতে চান না, তাদের কাছেও এটা এই মুহূর্তে প্রকট। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের 1,36,00,000 ভোটারকে নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন কারণে লজিক্যাল ইনডিসক্রিপেন্সির ইস্যুতে নোটিশ পাঠানো হয়েছে। দ্বিতীয় বিষয়টা আরো মর্মান্তিক। গত কিছুদিনের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কখনো মহারাষ্ট্রে, কখনো বিহারে, কখনো ঝাড়খণ্ডে, কখনো অন্যত্র কোথাও, বাঙালি পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে মারা হয়েছে অথবা তাদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এবং এই শ্রমিক যারা মারা গিয়েছেন, পরিযায়ী শ্রমিক, তাদের অধিকাংশই একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সাধারণত তুলনায় ভদ্রবিত্ত সচ্ছল মানুষ পরিযায়ী শ্রম দিতে অন্য রাজ্যে গেলে, সেটা আইটি সেক্টর হোক, অন্য কোনো ম্যানেজারিয়াল কাজ হোক, যেটুকু সামাজিক প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, তাদের আর্থিক সামাজিক কৌলিন্যের সুবাদে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বলতে যা বোঝায়, অর্থাৎ কায়িক শ্রমের সঙ্গে যুক্ত যে শ্রমিক, তাদের যে সেই নিরাপত্তাটুকুও নেই, সেটা গত কয়েক মাসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনায় প্রমাণিত। এবং এই অমানবিক অসহায় মৃত্যু জেলায় জেলায় একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করেছে। যে সন্ত্রাস, যে ক্ষোভ, যে হতাশা, এটা হয়তো বাইরে যতক্ষণ না পর্যন্ত সশব্দে ফেটে পড়ছে, আমাদের নজরে আসে না। বেলডাঙ্গার ঘটনাতে এটাই ঘটেছে। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদের যে শ্রমিকরা, বিশেষ করে যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, তারা আবহমান কাল থেকে, সুলতানি আমল থেকে বলতে গেলে, বিভিন্ন প্রান্তে পরিযায়ী নির্মাণ শ্রমিকের কাজ করে এসেছে। এটা কোনো নতুন ফেনোমেনন নয়। নতুন ফেনোমেনন যেটা, সেটা হচ্ছে যে এই শ্রমিকরা তাদের ভাষা এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন। এবং এই মুহূর্তে এই যে বিষাক্ত বাতাবরণ, এটা তৈরি করবার পিছনে অবশ্যই বিজেপি এবং আরএসএস, তাদের ভূমিকা রয়েছে।
এটা জলের মতো স্পষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেভাবে বাংলাভাষী মাত্রই অনুপ্রবেশকারী, বাঙালি মুসলমান মানেই বাংলাদেশ থেকে এসেছে, লুঙ্গি পরলে পারে সে নিঃসন্দেহে বাংলাদেশি, এমনকি বিজেপির সর্বোচ্চ নেতা প্রকাশ্য জনসভায় বলেছেন যে তার বাড়িতে নিযুক্ত নির্মাণ কর্মের শ্রমিকরা চিড়ে খাচ্ছিল, তার থেকে তিনি বুঝে ফেলেছেন যে চিড়েমুড়ি খেলে পারে তারা বাংলাদেশি হয়। এই যে প্যারাডাইম এবং বাতাবরণটা তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে, নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট অভিমুখে, নির্দিষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের প্রয়োজনে, আজকে বেলডাঙ্গা তার ফলশ্রুতি। বেলডাঙ্গা নিজে কোনো কারণ না, সেটা কারণের পরিণাম মাত্র। এখন বিষয় যেটা পরিষ্কার, সেটা হচ্ছে এইটা ভাববার অবকাশ থাকতে পারে যে এই গোটা বিষয়টা পশ্চিমবঙ্গে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে বিজেপি একমাত্র দায়ী, কিন্তু মনে রাখতে হবে যে এর দায়ভার একমাত্র বিজেপির নয়, এর দায়ভার একই সঙ্গে বর্তায় বর্তমানে রাজ্যের শাসক দলের উপরেও। যাদের একটু পুরনো কথা মনে আছে তাদের এটা মনে থাকবে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 2 দশক ধরে, বিশেষ করে যে কাল পর্বে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন, লাগাতার তিনি একটা প্রচারে ছিলেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার, কোটি কোটি ভোটার, তাতে তালিকা ভরে আছে পশ্চিমবঙ্গে, এবং তাদের জন্যই সিপিআইএম বছরের পর বছর নির্বাচনে জিতছে। আমরা যারা একটু পুরনো লোক তাদের এটাও মনে আছে এই কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী, কোট আনকোট, তাদের ইস্যুতে লোকসভায় আলোচনা করবার পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের উদ্দেশ্যে কাগজপত্র ছুঁড়ে মেরে পদত্যাগ করেছিলেন। যদিও সেই পদত্যাগ শেষ অবধি গৃহীত হয়নি বলা বাহুল্য, কারণ সেটা যে পদ্ধতিতে পদত্যাগ করা উচিত সেটা করা ছিল না। সেই সময়কার স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, যদিও ঘটনার দিন স্পিকারের আসনে সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন না, ডেপুটি স্পিকার কাজ চালাচ্ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি সিপিআইএমের লোক হিসেবে পরিচিত ছিলেন। এখন এতে বিষয়টা হচ্ছে আর কিছু না হোক, গোটা দেশ জুড়ে যে প্রচার, পশ্চিমবঙ্গের মধ্যে তো যা প্রচার ছিলই, তার বাইরেও এটা জাতীয় স্তরে এই প্রচার যে কোটি কোটি বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে বসে আছে, সেটা একটা জাতীয় স্তরে মান্যতা পেয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ততদিনে বিরোধী রাজনীতির পরিসরে এবং কখনো কখনো কেন্দ্রের শাসক জোটের মন্ত্রী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ। পশ্চিমবঙ্গে তখন বামপন্থীদের সাংগঠনিক দাপটে বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস এর লোকেরা এই যে ফোবিয়া, বাংলাদেশি কোটি কোটি মানুষ চলে এসেছে, সেটা সাংগঠনিকভাবে ততটা বিস্তার করতে পারছিল না, কিন্তু তাদের কাজটা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন। আর বিজেপির সঙ্গে তার সরাসরি নির্বাচনী জোট, লোকসভায় বিজেপিকে 8টি আসন ছেড়ে দিয়ে প্রথম নির্বাচনী লড়াইতে নামা, এগুলো পুরনো তথ্য, এগুলো নতুন করে বলবার কিছু নেই। কিন্তু মূল বিষয় যেটা, যে এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিশেষ করে দেশ বিভাগের পর তার সম্পর্কে জাতীয় স্তরে বাঙালি জাতিসত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেয়া, এই কাজটা করবার প্রাথমিক দায় এবং দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তাবে। কারণ সেদিনকে তিনি যদি জাতীয় স্তর অবধি বিষয়টাকে টেনে টেনে নিয়ে না যেতেন, এই কোটি কোটি বাংলাদেশ অনুপ্রবেশকারী আজকে কিন্তু এত সহজে এই পরিস্থিতিতে এসে দাঁড় করানো সম্ভব হতো না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় আসার পর রাতারাতি উবে গেছে কিনা,
আর যদি থেকে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এই লক্ষ লক্ষ বা কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সেটার কোনো স্পষ্ট উত্তর কিন্তু নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এরপরে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি তত্ত্ব আমদানি করার দায়িত্ব যিনি নিয়েছিলেন পশ্চিমবঙ্গে, তার বর্ষামুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনিও তৃণমূল কংগ্রেস ভেঙে আসা নেতা। এবং বাস্তব ঘটনা হচ্ছে যে এসআইআর চালু হওয়ার পর বড় বড় সংবাদ মাধ্যম প্রচার শুরু করেছিল লক্ষ লক্ষ বাংলাদেশি নাকি সীমান্ত দিয়ে বাংলাদেশের ওপারে চলে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন তথ্য খোঁজ করা গেছিল, দেখা গেছিল কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে যা নথি পুশব্যাক করবার, সেটা সাধারণ সময়ে গড়ে যে পুশব্যাকটা করা হয় ওই 100-150 এরকম করে একটা ফিগার, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাহলে সেই বাংলাদেশিরা কোথায় কোন পথে উবে গেল? এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনী এবং তাদের প্রহরা তার মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে এটা তার মানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে ইচ্ছে মতো এবং বেরিয়ে যেতে পারে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, গোটা পৃথিবীতে জনসংখ্যা রোহিঙ্গা যত রয়েছে তার 5 গুণ জনসংখ্যা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আমদানি করেছিলেন। সেই রোহিঙ্গারাই বা এসআইআরে কোথায় কজন ধরা পড়ল সে ব্যাপারে কিন্তু এখন শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে বিজেপিতে তার নতুন দোকান সাজিয়েছেন, সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটা পরিষ্কার বুঝতে গেলে, সাধারণ যদি কোনো বিদ্বেষ বিভাজন থেকে সামান্যতম মুক্ত হয়ে আমরা একটু ভাবি, তাহলে বুঝতে কোনো অসুবিধে হবে না যে এই প্রচার সংগঠিত করা হয়েছিল কেবলমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। না হলে যে শুভেন্দু অধিকারীর বিভিন্ন ছবি এখনো জ্বলজ্বল করছে, মাথায় ফেজ টুপি পরে তিনি নামাজ পড়তে বসে পড়েছেন, সেই শুভেন্দু অধিকারী এখন কপালে তিলক কেটে খোলকত্তাল নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা। ফলে আসলে হরিণ লুটের কোন বাতাসের জন্য এই তৎপরতা, এটা বুঝবার জন্য সামান্যতম জ্ঞান বুদ্ধি থাকাটাই যথেষ্ট। ক্ষতি যেটা হয়েছে, যেটা আমাদের মূল বক্তব্য, সেটা হচ্ছে বাংলা বারবারই টার্গেট হয়েছে এবং কেন্দ্রীয় গৌবলয়ের যে রাজনীতি, তারা কখনোই বাংলাকে খুব একটা হজম করে উঠতে পারেননি। সেটা শুধুমাত্র কংগ্রেসে মহাত্মা গান্ধীর প্রার্থীকে হারিয়ে সুভাষচন্দ্রের বিজয়ের প্রশ্নে নয়, তারও বহু আগে থেকে এই কেন্দ্রমুখী যে রাজনীতি ভারতীয় উপমহাদেশে, তার সঙ্গে সংঘর্ষের প্রশ্নে বাংলা বারবার জড়িয়েছে। তার ইতিহাস 12 ভূঁইয়ার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। তার ইতিহাস তারও বহু বহু আগে, পুরাকালে যখন আমাদের এই পূর্ব ভারতের জনৈক নৃপতি বাসুদেব নিজেকে চক্র এবং শঙ্খ ধারণ করে কৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জ করেছিলেন মহাভারতের যুদ্ধক্ষেত্রের আগে। এখন এই বাংলা থেকে যদি শাসক দল বোঝে যে এদের 42টা লোকসভা আসন থাকলে পারে, আমার এই মুহূর্তে যা নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা, 2 জন জোট সঙ্গীকে ধরে নিয়ে আমাকে সরকার গঠন করতে হয়েছে, তাহলে এমন দিন দ্রুত আসতে পারে যেখানে সরকার গঠনের জন্য হয়তো আমাকে তৃণমূল কংগ্রেসেরও সমর্থন চাইতে হবে। ফলে তারা চেষ্টা যেটা করছেন, এই বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতির বাইরেও আগামী ডিলিমিটেশনের সম্ভাবনা আছে, সেখানে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা যতটা সম্ভব কমিয়ে রাখা যায়, কমিয়ে দেওয়া যায়, তার ব্যবস্থা করা। এবং যদি একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যায়, তাহলে পারে সস্তা কর্পোরেটের জন্য শ্রমের ব্যবস্থা করা। কিন্তু এর যে
প্রেক্ষাপট এবং ভূমি তৈরি করা হয়েছে বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি ছড়িয়ে। এর যা বিষ, সেটা কিন্তু সামগ্রিকভাবে সামাজিক বুনট এবং সামাজিক সংগঠনের অনেক ক্ষতি করে দিয়েছে। তারা 150 জন 200 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকেছেন এবং সেটাকেই এখন বলার চেষ্টা করছেন যে এরাই হচ্ছে ঘুষপেটিয়া। কিন্তু আসলে যারা ঘুণপোকা আমাদের দেশের অর্থনীতিকে ভিতর থেকে কুড়ে শেষ করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে এনপিএ ঘোষণা করতে হয়েছে, যে টাকা ধনকুবেরদের লোন দেওয়া হয়েছে আর কোনোদিনই ফেরত পাওয়া যাবে না। 16 লক্ষ কোটি টাকা ব্যাংকের খাতা থেকে কার্যত মুছে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে রিট অফ করা বলে। সেগুলোর আর উদ্ধার করবার রিকভারি করার প্রায় কোনো আশা নেই, কারণ তথ্য এবং পরিসংখ্যান থেকে দেখা গেছে যে রিট অফ হয়ে যাওয়া লোনের মধ্যে প্রায় 92 থেকে 94% লোনের আর কোনোদিনই রিকভারি হয় না। তারা যখন দেশ থেকে চলে গেছেন, কেউ লন্ডনে, কেউ ভান্তুয়াতে, কেউ অন্য কোথাও, পৃথিবীর মানচিত্রে তাদের অস্তিত্ব আছে ঠিক কথা, কিন্তু যে সমস্ত অবস্কিউর দ্বীপ কোনোদিন কোনো আলোচনায় আসে না, সেই সব দ্বীপরাষ্ট্রের তারা নাগরিক হয়ে গেছেন। এবং সবাই পালিয়ে যাওয়ার পর, সব টাকা বেরিয়ে যাওয়ার পর, এমনকি লকডাউনের পর যাও সুইস ব্যাংকে ভারতের বিনিয়োগ ডিপোজিট সব থেকে বেশি হওয়ার পর, তখন দেখা গেছে আচমকা ঘুম ভেঙেছে, ইন্টারপোলের রেড কর্নার নোটিশ, অ্যালার্ট ইত্যাদি ইত্যাদি জারি হয়েছে, কিন্তু কেউ আর ঘরে ফেরে নাই। অথচ যে শ্রমজীবী মানুষ, যাদের শ্রমের ফলে টাটা, বিড়লা, আম্বানি, আদানি কেউ ফিজিক্যাল শ্রম দিয়ে সম্পদ সৃষ্টি করে না, এবং শ্রম না দিলে পারে কোনো সম্পদ তৈরি হয় না। এটা বিজ্ঞান মতে সত্য, শক্তির রূপান্তরের সূত্র যারা জানেন তাদের ক্ষেত্রেও সত্য, যারা অর্থনীতি বোঝেন তাদের ক্ষেত্রেও সত্য। তাদের শ্রমের ফলে ভারতবর্ষ 4র্থ অথবা 5ম অর্থনীতিতে পৃথিবীতে পরিণত হচ্ছে। কিন্তু সেই বিপুল সংখ্যক শ্রমজীবী জনতাকে, তাদের নাগরিক অস্তিত্বকে, তাদের দেশীয় পরিচিতি প্রশ্নকে সংকটের মুখে ফেলে দেওয়া হচ্ছে। একটা রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো একটা অঙ্গরাজ্যে নির্বাচন কমিশন নোটিশ ধরাচ্ছে 1,36,00,000 মানুষকে, যে যুক্তিযুক্ত অসঙ্গতির অভিযোগে, এবং সেটা এতটাই সামাজিক বাস্তবতা বহির্ভূত যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যন্ত তাতে বিস্ময় প্রকাশ করতে বাধ্য হয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে এটা, যে এই বিভাজনের রাজনীতি, এই বিষাক্ত সন্দেহের বাতাবরণ তৈরি করবার রাজনীতি, বাঙালি মাত্রই অনুপ্রবেশ তৈরি করে দেওয়ার যে রাজনীতি, যার পরিণতিতে আজকে সামগ্রিকভাবে দেশের প্রান্তে প্রান্তে বাঙালি শ্রমজীবী মানুষ বিপন্ন হচ্ছেন। কালকে যারা শ্রমজীবী নন, হোয়াইট কলার, তারাও আক্রমণের মুখে পড়বেন। আজকে যারা চোখ বুজে আছেন, ভাবছেন এটা নিচুতলার মানুষের উপর আক্রমণ, তারা ভুল করছেন। এর আগে অসমের জাতি দাঙ্গায় আমরা দেখেছি, ওড়িশার জাতি দাঙ্গায় আমরা দেখেছি, সেখানে কিন্তু তথাকথিত ভদ্রবিত্ত বাঙালিও আক্রমণের বাইরে থাকেনি। সুতরাং এ ব্যাপারে সামগ্রিকভাবে প্রতিরোধ করবার সময় এসেছে। মানুষ রাস্তায় দাঁড়িয়ে লড়তে শুরু করেছেন। এই লড়াইয়ের বৃত্ত আমার ধারণা আগামী দিনে আরও বাড়বে যদি আক্রমণ অব্যাহত থাকে। দ্বিতীয় বিষয়টা এটাও মনে রাখতে হবে যে এর দায় কেবলমাত্র শুভেন্দু, অমিত শাহদের নয়, একই সঙ্গে এর দায় তাদের পূর্বসূরি তৎকালীন রাজনৈতিক যে অবস্থান তার ভিত্তিতে মমতা ব্যানার্জির উপরেও বর্তাচ্ছে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। যদি মনে করেন আমাদের এই বক্তব্য যুক্তিগ্রাহ্য, ইচ্ছে করলে এই ভিডিও শেয়ার করবেন, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।